তোমার এই সুদীর্ঘ চাকুরি জীবন, অনেক কিছু পেয়েছো, অনেক কিছু না, এটা খুব অদ্ভুত ক্রিটিক্যাল প্রশ্ন। চাকরির পরেও তুমি অনেকদিন রিটায়ার করেছো, হ্যাঁ, এবং অবভিয়াসলি তার একটা অবজেক্টিভিটি তৈরি হয়েছে নিজের প্রতি, যে একটা নিজেকে দেখারও একটা মানুষের হয় না যে আচ্ছা এটা ঠিক এটা ভুল। তুমি নিজেকে অ্যাজ আ অফিসার, অ্যাজ আ টেকনোক্র্যাট, তুমি নিজেকে কিভাবে ভাবো? আমার যে সমস্ত অভিজ্ঞতা ছিল, আমার কাজের নলেজ ছিল, কিছু অভিজ্ঞতা আর কিছু একটা স্টোর হাউস হয়ে যায়। এটা মোটামুটি একটা কম্পিউটারের মতো হয়ে যায়। আমাদের তো যা ব্যাপার, কম্পিউটার হচ্ছে মরে গেলে কম্পিউটারটা চলে গেল, হাতে কিছু নেই। এবং অনেক কিছু ইচ্ছে ছিল, কিছুটা চেষ্টা করেও ছিলাম, কিন্তু সরকার পক্ষই আমাকে মানে তা থেকে খুব দূরে সরিয়ে দিলেন। তার কারণ আমি আজও জানি না। ওই রাজারহাটে যে টাউনশিপে ওকে আমাকে প্রথমে যুক্ত করা হয়েছিল, কিছুদিন ছিল, প্রথমের দিকে অনেক কিছুতে আমি করেছিলাম, আমাকে একটা সাব কমিটিতেও রাখা হয়েছিল। কিন্তু পরে অন্য ইঞ্জিনিয়ারদের ইয়েতেই হোক, কীভাবে হোক আমাকে সরিয়ে দেওয়া হলো। আমি সেই মিনিস্টারের নামটা আমার করতে চাই না। তা আমার মনে হচ্ছিল ওই কাজে থাকলে আমি কিছুটা হেল্প করতে পারতাম। তা যাচ্ছে হয়েছে, আমি করিনি, আর কেউ করেছে। হ্যাঁ, এই আমার এমন কিছু বৃহৎ জ্ঞান নেই, গম্ভীর নেই যে আমাকে ব্যবহার না করে গভর্নমেন্টের ক্ষতি হয়েছে। তো আমারও ক্ষুদ্র ক্ষমতায় কিছু করার ক্ষমতা ছিল, তারা কাজে লাগাতে পারত না। সেটা ওইভাবে লাগাননি, 1-2 বছর গোড়ার দিকে লাগিয়ে নিয়ে তারপর আমাকে সরে যেত। আমার আর তাতে কি জান, দেশের তো কাজ যেরকম হচ্ছেই, আমি আপনার মনে আছি, আমি খেলাধুলো, গান, সাহিত্য, আমার সাহিত্য খুব ভালো লাগে, খুব পড়ি, প্রবন্ধ সাহিত্য এসব পড়ি। পলিটিক্যাল প্রবন্ধ নয়, এমনি। যাই হোক, আর গান তো আমার খুবই ভালো লাগে, রবীন্দ্রসঙ্গীত, দ্বিজেন্দ্রলালের গান আমার খুব ভালো লাগে। আর এখন দেখি আমার আবার রজনীকান্তের গান খুব ভালো লাগে। রজনীকান্তের গান তো সব ঈশ্বরে সমর্পিত। আমাদেরও এখন সেই রকম একটা এসে গেছে, জীবনের সব কিছু দেখাশোনা হলো, আর তো কিছু ভোগের ইচ্ছাও নেই, চেষ্টাও নেই। সুতরাং এখন একটা শান্তিপূর্ণভাবে পৃথিবী থেকে বিদায় নেওয়া। এই জন্য দেখি আমি রজনীকান্তের গান। তুমি বোধহয় জানো, রজনীকান্ত একটা গান লিখেছিলেন, কবে তৃষিত হৃদয়ে ছাড়িয়া যাইব তোমারও রসালো প্রাঙ্গণে। কবে তৃষিত হৃদয় না, ছাড়িয়া যাইব তোমারও রসালো প্রাঙ্গণে, একটা গান উনি লিখেছিলেন। এই গানটা উনি বিয়ের পরই লিখেছিলেন। স্ত্রী ওকে পাগড়েছে, কি তুমি বিয়ে করেছো 7 দিন হয়েছে আর তুমি লিখছো তৃষিত এ মরু হৃদয় না, তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমারও রসালো প্রাঙ্গণে। তুমি এই গান লিখেছো মৃত্যুর কামনা করে? বলে কি কথাবার্তা যায় না তো, এটা বলি। তখন উনি বলছেন ঠিক আছে, আমি যতদিন বেঁচে থাকবো এই গান গাওয়া হবে না। আমি সুর দিয়েছিলেন, বেঁচে থাকতে সে গান বার। উনি বেশি দিন বাঁচেনি, 40 বছর মাত্র বেঁচেছিলেন। 1911 সালে বোধহয় মারা গিয়েছিলেন। এই রবীন্দ্রনাথ যেমন গান লিখেছিলেন, কোন গান যে আমার বেঁচে থাকলে গাওয়া হবে না? আমি জানি না। সম্মুখে শান্তি পাওয়াবার। ও আচ্ছা, এটা আমি জানতাম। সম্মুখে শান্তি পাওয়াবার, ঘুচাও শান্তি হে কর্ণদায়, এই যে গানটা উনি লিখেছিলেন, সুর দিয়েছিলেন। আর কি ঘোষ, শান্তিদেব ঘোষ, হ্যাঁ, আর আরেকজন কে ছিলেন, তাকে বললেন এই গানটা সুর দিয়ে গেলাম, হ্যাঁ এখন এটা গাইবে না, আমার মৃত্যুর পর এটা গাইবে। তুমি যেদিন মারা গেলে সুর দেওয়া ছিল, তার পর দিনেই শান্তিনিকেতনে ওই গান গাওয়া হয়েছে।
ভাবি গলাটা একটু তুলে কথা বল। হ্যাঁ মানে গলাটা মানে ভয়েসটা তো না, আমি যেটা বলছিলাম এই যে তুমি নিজেকে অ্যাজ অ্যান মানুষ না, আমি বলছি অ্যাজ অ্যান অফিসার, কাজ মানুষ হিসেবে নিজেকে এ করাটা খুব আহ, মুশকিল। তা আমি জানি একটা কথা, তুমি লেক টাউন যখন হয়, তো আমি দেখেছি তোমাকে লেক টাউনে নিয়ে গেলে তুমি খুব উৎসাহিত হয়ে পড়ো। লেক টাউনের সঙ্গে তোমার কোনো জলের কিছু ব্যাপার বা ওখানে তুমি হ্যাঁ, লেকটাউনের তো অনেকটা কাজই আমাদের। লেকটাউন আর জেসন রোডে যে শেয়ার লাইন, আর লেকটাউনের রাস্তা আমরা করিনি, লেকটাউনটা তৈরি করেছিল ও, ওয়াটার সাপ্লাই আমাদের ছিল, আর সোয়ার লাইনটা সমস্ত আমি করেছিল। সেই জন্য লেকটাউনে গেলে একটু নজরে পড়ে। আর ওইখানে খুব বড় একটা, সে সময় অত বড় ড্রেনেজ স্কিমার হয়নি। আর ওই কত বড় পাইপ একমাত্র পাবলিক ইঞ্জিনিয়ারিংয়েই আমরা বলে দেবো। 5 ফুট ডায়ামিটারের পাইপ, একটা পাইপ তার ভেতরটা হলো 5 ফুট ডায়ামিটারের। হ্যাঁ, আর আমাদের ছাড়া একমাত্র ক্যালকাটা কর্পোরেশন এই ধরনের কাজ করত। ক্যালকাটা ইনভারনমেন্ট ট্রাস্ট ওই ধরনের ড্রেনের কাজ করেনি। পাইপ ড্রেন অত বড় আমাদের প্রথম হইতেই আমরা করেছিলাম। হ্যাঁ, কিন্তু বাপি লেক টাউনে যে এত জল জমে, হ্যান জমে ত্যান জমে, এখন কি সেটাতেই সে জমবেই। তার আমাদের এখানে জল জমার বিশেষ কারণ হলো, এটা হলো জিওগ্রাফি। হ্যাঁ, মানে যেটা উঁচু নতুন ব্যাপারটা বলে। এখন এটা তো পাহাড়ি অঞ্চল নয়, পশ্চিমবাংলার যে অঞ্চলে আমরা আছি এটা সবই যুগ যুগ ধরে পলি পড়ে 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 হয়েছে, একবারেই সমতল। হ্যাঁ, ফলে আমাদের উত্তর আর পশ্চিম দিকটা উঁচু, দক্ষিণ আর পূর্ব দিকটা নিচু, সমস্ত এইভাবে নেমে এসছে, সেইভাবে জল চলে যায়। এখন জল খাওয়া বাপি, গলা শুকিয়ে গেছে তোমার। হ্যাঁ, তা না, মানে তুমি কলকাতা শহরের কথা বলছো ভাই? হ্যাঁ, কলকাতা শহরের যে জলের যে এই জল বেরিয়ে যাওয়া খুব মুশকিল। হ্যাঁ, কেন এটা তো পাম্প করে দেওয়া যাবে না। ন্যাচুরাল যে টপোগ্রাফি, হ্যাঁ, হ্যাঁ, উঁচু নিচু, সেটা যেরকম মূলত তাকে ভিত্তি করেই জল যেতে হবে। এখন যেগুলো 55 গ্রাম, 55টা গ্রাম ছিল, তার মধ্যে সব ক্যানেল ছিল, দিয়ে সমস্ত কলকাতার জল যেখান দিয়ে যেত এখন সব বুঝে গেছে। এবং এবং শুধু বুঝে যাওয়া না, জলটা যে গ্র্যাভিটিতে যাবে, যাওয়ার সময় যদি ওদিকে হয়, জোয়ার হয়, তাহলে যেতেও পারবে না। জোয়ারের সময় সমুদ্রের জল ওই ক্যানেল দিয়ে এসে, পাইপ দিয়ে এসে ঘরের মাঠে ঢুকে পড়ছে, ঘরের মাঠে জলে জলকার কি। হ্যাঁ, এখন জোয়ার এসছে, আর কি সারাসারি বান এসছে, এই সঙ্গে ন্যাচারালিভাবে জলটা যাওয়ার কোনো উপায় নেই। অতএব কলকাতায় জল জমবেই। এর মধ্যে উঁচু জায়গায় যদি তুমি ঘটনাচক্রে থাকো তো ভালো থাকবে। আমি বালিগঞ্জে একটা মিটিংয়ে আমাকে ডেকেছিল ওখানে বলার জন্যে। আমি বললাম, দেখুন আপনারা যদি খুঁজে খুঁজে, হ্যাঁ, বেশি খাবার জল পাবেন মনে করেন নিচু জায়গায় প্লট নেন, যেখানে পাইপ আছে, খুব জল পাবো, খুব ভালো। হ্যাঁ, এই জল যখন পাবেন, জল বেরোনোও শক্ত। বর্ষাকালে কিন্তু আপনাকে ভুগতে হবে, সবাই জল আগে নেমে যাবে, আপনার জল পরে নামবে। আপনি উঁচু জায়গায় থাকেন, খাবার জল পেতে অসুবিধা হবে, সবসময় পাবেন না, হাওয়া পাবেন, পরস্পর করে হাওয়া আসছে, জল কমাচ্ছে। কিন্তু বর্ষায় আপনি সেফ। হ্যাঁ, যে বৃষ্টি থেমে যাবে জল নেমে যাবে। হ্যাঁ, আমি এই কথা বলছিলাম, আপনি ময়না বেসিনে গিয়ে বাড়ি করেছেন, করে আর বৃষ্টি হলেই গভর্নমেন্টের কাছে লাফাবেন। হ্যাঁ, এই আমাদের জলগ্রস্ত, জল দূর করে কে দেবে? আপনি দেখে ওইখানে যে করে দেন কেন? কি নদীয়ার স্বরূপনগর না স্বরূপগঞ্জ, ওইখানে ফেলে যাওয়া চরেতে আপনি বাড়ি বদ্ধ করে দেন। নদী ছিল আগে,
চর একটু ওর মধ্যে উঁচু হয়েছে, আপনি বাড়ি ঘরদর করেছেন, এবার যে বর্ষা আসছে জল আসছে আপনি চেঁচামেচি করছেন। এই হলো, সুতরাং আপনি যেখানে বাড়ি ঘরদর করবেন জায়গা বুঝে উঁচু করে সেইভাবে করতে হবে। আর আপনার বাড়িতে জল জমছে বলে এটা সম্ভব নয় যে প্রত্যেক বাড়ির পাশে করে একটা করে সুয়েজ পাম্প হাউস করে দেওয়া, পাম্প করে করে জল তুলতে। হ্যাঁ, সেটা পয়সার দিক দিয়েও সম্ভব নয়, টেকনিক্যালিও সম্ভব নয়। সুতরাং এটা মানিয়ে নিতেই হবে, এই কথা আমি বলেছিলাম। এখানেও তাই, এই কলকাতার এই অবস্থা এরকম থাকবেই, জলেরই কষ্ট, জল নামবে না। এখন এই সমস্ত ওরা বলতে সব বুঝে গেছে, ঠিকই কথা। এই যে নদী বুঝে গেছে, একটা বোঝা নদী ন্যাচারালি বুঝে গেছে, তাকে খালি করা খুব মুশকিল। নদী বুঝে গেছে মানে গঙ্গা না, তুমি ক্যানেলগুলোর কথা বলছো? যে যে 55টা ক্যানেলের কথা বললে তুমি। 55টা গ্রাম, আচ্ছা, ও বাদশাহী আমল থেকে 55 গ্রাম ছিল এখানে। 55 গ্রাম ধরে একটা ইউনিট আর কি। এটা হ্যাঁ, কলকাতা শহর আসলে 55টা গ্রাম। ওইখানে একটা 55 গ্রাম একটা জায়গা আছে। কোথায়? ওই বড়াল টড়াল, ও, ওই 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 সব জায়গা, মানে আদি গঙ্গার যে ওটা, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কলকাতার সাউথে 55 গ্রাম। কী কী 55 গ্রাম তাহলে লিস্ট খুঁজলে পাওয়া যাবে। হ্যাঁ, আদি গঙ্গার এটা দিয়ে বেরিয়ে যেত তার মানে জল। ওগুলো, হ্যাঁ, যেটা ওইখান দিয়ে যে যেত, যে ওই নদীটার নাম কি যেন, কুলটি না কি সব, কি কি নদীটার নাম যায় না, আদিগঙ্গা, সেখান দিয়ে জল দিয়ে বেরিয়েছে ক্যানেল থেকে। এই যে বাংজলা খাল, কেচ্চপুর ক্যানেল, এইসব সমস্ত খালের জল যে ওই একটা নদীতে যে পড়ে, বানতলা থেকে যাচ্ছে, এইসব জল তুমি যখন দেখবে কারো হ্যাঁ দেখি তো, হ্যাঁ হ্যাঁ, আলকাতার মধ্যে জল যাচ্ছে, সব জল যে ওই একটা ওই নদীটার নামটা ভুলে যাচ্ছে, ওইখানে যে পড়ে দিয়ে সেটা ও একদম সমুদ্রের দিকে চলে যায়। ওই গোসাবা টোসাবা ওদিকটায় চলে যাচ্ছে কি? গোসাবাত্তর আইল্যান্ড ঠিক আমি জানি না, ওটা ওই রাস্তাটা বলে একটা গোসাবার রাস্তা আছে, যাই হোক। ও ও তো বানতলা দিয়ে হ্যাঁ রাস্তা, সেটা আছে, হ্যাঁ। ঘটকপুকুর দিয়ে যেটা যাচ্ছে, হ্যাঁ, ও ঘটকপুকুর অব্দি রাস্তাটা দেখা যায়। তারপর ঘটকপুকুর থেকে পথে আমার ডান দিকে পেকে যাচ্ছে, ওটা চলে যাচ্ছে। এই ওটা আমি ঠিক ডিটেলসে বলতে পারবো না, তবে এই এই যে কোন সময় বুঝে বুঝে যাচ্ছে, গঙ্গাই বুঝে যাচ্ছে, বুঝে যেত একদিন যদি না ফারাক্কা হতো। ফারাক্কা হওয়ার পর আমাদের গঙ্গা পেয়ে গেছে। আগে তো গঙ্গার জল নোনা হয়ে থাকতো অনেক ওপর অব্দি, এখন ফারাক্কা হওয়ার পর এখন কলকাতায় ইয়ে হ্যাঁ। ফারাক্কা কোন সালে হয় মনে আছে তোমার? ফারাক্কা আমরা যখন পাস করেছি তখন ফারাক্কা তৈরি হচ্ছে, কারণ আমরা 57 সালে যখন আসামে গিয়েছি তখন ফারাক্কা তৈরি হচ্ছে, আমরা গঙ্গা পার হয়ে গিয়েছি 58, ওটা 64-65 হবে, এরকম হবে, 60-এর দশকে হবে। না, আমি যেটা ফেরত আসছি, জাস্ট সিনোপসিস। তুমি এই যে চাকরি করছো তারা টেকনিক্যাল লাইন, পুরো টেকনিক্যাল, মানে একটা যাওয়ার পর তুমি যখন বললে অ্যাডমিনিস্ট্রেশনটাই আবার একটা জায়গায় চলে আসে, তো তুমি তুমি টেকনোক্র্যাট না, তুমি তোমার নিজেকে কাজের ব্যাপারে কোনটায় তুমি তোমার অভিজ্ঞতা, তুমি নিয়ে কতটা ঠিক বলবে? যেমন তুমি একটু আগে কতজনের সম্বন্ধে বললে যে এর এটা ভালো ছিল, এর এটা ভালো ছিল, এটা তোমার তো একটা নিজের সম্বন্ধে অ্যানালিসিস আছে, যেটা আমি খুব ভালো, এটা আমি অতটা করায়ত্ত করতে পারিনি, বা এটা ব্রিলিয়ান্ট, মোটামুটি। দেখো, নিজের সম্বন্ধে বলা খুব মুশকিল, এটা অন্যেরা যদি বলে সেটাই ভালো। কারণ পরে আমি মানে রিটায়ার করার পর আমার প্রশংসাও শুনেছি, আবার নিন্দেও শুনেছি। হ্যাঁ, খুবই ভালো কাজের ছিলেন, কিন্তু বড় অকারণে বকবক করতেন, বকাবকি করতেন, এটা আমার সম্বন্ধে বলা হয়। হ্যাঁ, আর তা বাড়ির লোক বন্ধু বান্ধব সকলে আমাকে বলে তুই বড় বকিস। আমি ধরো ঠিক করা গেলে অফিসেও তাহলে সেটা আমি করেছি, অকারণে আমি হয়তো বকেছি, হ্যাঁ, কোনো সময় ভুলভাগ বকেছি, কিন্তু বেশিরভাগই আমাকে সকলে পছন্দ করেছে বলেই আমার ধারণা। আমি দেখেছি তো, যখন আমি সুপার ইঞ্জিনিয়ার হয়েছি তখন দেখেছি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা, আমার পিএ যারা ছিল,
বা পরে, কিছু গোষ্ঠী সবসময় নিন্দে করবে, কারণ তাদের কিছু স্বার্থ বা তাদের কিছু হয়তো কাজের ভুল ত্রুটি ধরেছি, বকাবকি করেছি, সে তো কাজে করতেই হয়। একসময় আমার খুব প্রিয় পাত্র ছিল একজন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, বাঁকুড়া থাকার সময় খুব প্রিয় পাত্র। সে তোর চিকিৎসা করেছিল। কি করেছিল? তোর চিকিৎসা করেছিল। আচ্ছা তুই বাঁকুড়ায় গিয়ে অবস্থায় পড়েছিলি, আচ্ছা, তোর চিকিৎসা করেছিল সে। চিকিৎসা আবার কি করে করবো? সে তো ইঞ্জিনিয়ার। হ্যাঁ, তার ভাই ডাক্তার, ভুল হলো। হ্যাঁ সে তার শালাকে দিয়ে তোর চিকিৎসা করিয়েছিল আচ্ছা, বাঁকুড়া। তোর মনে নেই? না, আচ্ছা মনে পড়ছে, আমি কার কথা বলছো সেটা মনে নেই। হ্যাঁ। আমার খালি বাঁকুড়া গেলেই নন্দী কাকুর নামটা কথা বলার দরকার নেই। সে এখন, যাই হোক, সে আমার প্রিয় পাত্র ছিল। পরে সে এত সব ঘোরতর সব অন্যায় করতে আরম্ভ করলো, করো না। আমি, যাই হোক, তার সম্বন্ধে ভালো কিছু করতে পারেনি এবং কিছু রেকর্ডও করতে হয়েছে আমাকে তার সম্বন্ধে। পরে সে কিন্তু শুনলাম চিফ ইঞ্জিনিয়ারও হয়েছে। তা হোক, তাই বলছি, সে তো আমাকে কোনোদিন প্রশংসা করবে না। এরকম আছে কোনো জায়গায়, অনেক জায়গাতে এরকম হয়েছে, উপকার করেছি তারা পরে আমাকে অসুবিধায় ফেলেছে, এমন লোকও প্রচুর আছে। হ্যাঁ, এরকম আছে। সেটা মানুষের জাতির রোগ। হ্যাঁ, আর একজন অ্যাসিস্ট্যান্ট কৃষ্ণনগর থেকে, যে চিরকাল আমার কাছে এসে, প্রথম অবস্থায় চাকরিতে ঢুকেছিলাম, সে আমার সাব অ্যাসিস্ট্যান্ট ছিল। হ্যাঁ, তার সঙ্গে বরাবর অন্য জায়গায় দেখা হয়েছে, অমুক তমুক। হ্যাঁ, তারপর সে কোনো একটা ব্যাপারে কি হলো, আমি কিছু খারাপ কিছু করিনি, সে শুনেছে যে আমি তাকে ওইখান থেকে বদলি করে দেবো বা কী হচ্ছে, ব্যাস সেই নিয়ে সে বলতে আরম্ভ করেছে। আর বাহ, এই লোকটা গত 25 বছর ধরে আমার কাছ থেকে হেল্প নিয়ে করে অনেক কিছু সেগুলো, তার পোস্টিং অমুক তমুক, তার জন্য আমি কোয়ার্টারের ব্যবস্থা করে দিলাম। বললাম আমার একটা মেয়ে আছে, মেয়েটি বড়, পাড়ার ছেলেরা সব বড় থেকে, আপনি স্যার আমাকে ওখানে একটা কোয়ার্টার ব্যবস্থা করে দিন, কল্যাণীর মধ্যে তার কোয়ার্টার ব্যবস্থা করে দিন। সব রকমের ওই প্রথম জীবনের সে বন্ধু বলতে, এই আর কিছু। হ্যাঁ, পরে শুনলাম সেও আমার নামে গালাগাল দিয়ে বেড়াচ্ছে। বাহ, তাই হবে, কিন্তু তার কিছু না পৃথিবীতে। কঠিন প্রশ্নটা দিয়ে শেষ করি। হ্যাঁ, মানে যদি না করি, হাউ উড ইউ লাইক টু বি রিমেম্বার্ড? মানে লোকে যদি তোমার মনে রাখে, পরিবার ছেড়ে দাও, একটা মানুষের আদৌ মনে রাখবে কি রাখবে না, এটা একটা ডিবেটেবল। এটা অন্যের কথাই ধার করতে পারে। হ্যাঁ, আমি তোমাদেরই লোক, আর কিছু না। আমি তোমাদের ভালোবেসেছি, তোমাদেরই মঙ্গল চেয়েছি, তোমাদেরই মঙ্গল হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু না। আর আমার কিছু স্পেশাল নেই।